মুভিটি শুরু হয় একটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ব্ল্যাক সাইটের গোপন স্থানে, যেখানে বন্দীদের উপর উন্নত জিজ্ঞাসাবাদ কৌশল প্রয়োগ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার জন্য তার সমস্ত সম্পদ নিয়োজিত করেছেন। তিনি টুইন টাওয়ার হামলার দায় স্বীকার করেছিলেন। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার 2 বছর পর মায়া, যিনি সিআইয়ের একজন বিশ্লেষক, আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার দায়িত্বে রয়েছেন। তিনি বর্তমানে পাকিস্তানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত রয়েছেন। এই মুহূর্তে তিনি সিআইয়ের কর্মকর্তা ড্যান ফুলারের সাথে উপস্থিত আছেন আমারের জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করার জন্য। আমারকে 11 সেপ্টেম্বরের হামলার সাথে যুক্ত বেশ কয়েকজন হাইজ্যাকারের সাথে যোগসূত্র থাকার সন্দেহে আটক করা হয়েছে। সিআইয়ের কাছে আমারের সাথে হাইজ্যাকারের আর্থিক লেনদেনের প্রমাণ রয়েছে। জিজ্ঞাসাবাদটি ড্যান পরিচালনা করেন, যিনি বারবার আমারকে একটি সৌদি গ্রুপ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জিজ্ঞাসা করেন। এই গ্রুপটি আসন্ন একটি আক্রমণের পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। ড্যান বারবার তাকে ওয়াটারবোর্ড করেন তাকে কথা বলানোর জন্য, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে সিআইএ স্টেশনে ফিরে মায়াকে স্টেশন চিফ জোসেফ ব্র্যাডলি এবং অন্যান্য বিশ্লেষকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা বিভিন্ন আল কায়েদা নেতাদের সম্ভাব্য সূত্র এবং ওসামা বিন লাদেনের কথিত অবস্থানগুলি নিয়ে আলোচনা করেন, কিন্তু কোনোটি সুনির্দিষ্ট নয়। তারা তাদের বর্তমান সূত্র আবু ফরাজ আল লিবির উপর মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ড্যান এবং মায়া আবার আমারের কাছে যান। তারা তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন, কিন্তু কোনো উত্তর পান না। ড্যান এবং অন্য দুই মুখোশধারী ব্যক্তি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। তারা আমারের প্যান্ট খুলে তার গলায় একটি কলার বেঁধে তাকে টেনে নিয়ে যায়। যখন তারা তাকে একটি শক্ত বাক্সে রাখতে যাচ্ছিল, তখন আমার কিছু স্পষ্ট তথ্য দেয়। তথ্যগুলো এলোমেলো এবং অস্পষ্ট ছিল, তাই সিআইএ তাদের কিছুই বের করতে পারে না। 19 মে 2004-এ একদল বন্দুকধারী সৌদি আরবের খোবারে একটি হোটেলে প্রবেশ করে এবং গুলি চালায়, যার ফলে আমেরিকান এবং সৌদি নাগরিকদের মৃত্যু ঘটে। ড্যান নিজেকে এবং মায়াকে এই হামলার জন্য দায়ী করেন, কিন্তু আরেকজন সিআইএ বিশ্লেষক জেসিকা এর বিরোধিতা করেন। বিতর্কের সময় মায়ের একটি ধারণা আসে। তারা আমারকে বোঝায় যে সে ঘুমের অভাবে স্মৃতিশক্তি হারাচ্ছে এবং সে ইতিমধ্যে তাদের সহযোগিতা করেছে। 96 ঘন্টা ঘুম থেকে বঞ্চিত থাকার পর আমার তার ভাইদের নাম স্বীকার করে এবং তারা হামলাটি প্রতিরোধ করতে সক্ষম হয়। এই চালটি সফল হয় এবং আমার তার সহযোগীদের নাম বলতে শুরু করে: হামার রাবিয়া, হাবাব আল মাসরি এবং আবু আহমেদ। জেসিকা আমারের কাছে আবু আহমেদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, যিনি বিন লাদেনের ব্যক্তিগত কুরিয়ার ছিলেন। তিনি জানান যে আবু আহমেদ একজন কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন এবং বিন লাদেনের সাথে কাজ করতেন। এরপর মায়া বিভিন্ন বন্দীর জিজ্ঞাসাবাদের ঘন্টার পর ঘন্টা টেপ শোনান, যেখানে আবু আহমেদের নাম উল্লেখ করা হয়েছে। বেশিরভাগ বন্দী এই নামটি চিনেন এবং তারা সবাই তাকে দেখেছেন বলে দাবি করেন। মায়া এটি লক্ষ্য করেন যে কমপক্ষে 20 জন বন্দী আবু আহমেদকে চিনেন। এরপর তিনি আরেকটি সিআইএ ব্ল্যাক সাইডে একটি বন্দীর সাথে দেখা করেন। এই বন্দী প্রকাশ করেন যে আবু আহমেদ বিন লাদেন এবং আল কায়েদার সিনিয়র সদস্য আবু ফরাজের মতো কুরিয়ার হিসেবে কাজ করতেন। মায়া এই তথ্যটি জোসেফ ব্র্যাডলিকে দেন, কিন্তু তিনি এটি অগ্রাহ্য করেন, বলেন যে এটি কোনো কার্যকর তথ্য নয়। যদিও সিআইএ এখনও নির্ভরযোগ্য তথ্য খুঁজে পায়নি। আল কায়েদার হামলাগুলি বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে। এইবার লন্ডনে একটি ডাবল ডেকার বাস বিস্ফোরিত হয়। বর্তমানে মায়া এবং ড্যান তাদের তদন্তে অগ্রসর হচ্ছেন। মায়া আল কায়েদার একজন শীর্ষ অর্থনীতিবিদকে যোগাযোগ করেন, যিনি আবু আহমেদ সম্পর্কে তথ্য নিশ্চিত করেন যে তিনি বিন লাদেন এবং আবু ফরাজের মধ্যে কুরিয়ার ছিলেন। তিনি আরও জানান যে 9/11 হামলার পর থেকে আবু আহমেদ অদৃশ্য হয়ে গেছেন। অন্যদিকে ড্যান পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের সহায়তায় আবু ফরাজকে আটক করতে সক্ষম হয়েছেন। মায়া আবু ফরাজকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি আবু আহমেদ নামের কোনো কুরিয়ারকে চিনেন না বলে অস্বীকার করেন। মায়া আবু আহমেদের পরিচয় গোপন করার প্রচেষ্টা থেকে বোঝেন যে আবু আহমেদ আল কায়েদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তাকে আরও জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু তিনি কিছুই প্রকাশ করেন না। মায়া বিরতি নিয়ে বাইরে যান এবং ড্যানের সাথে কথা বলেন। তিনি জানান যে তিনি শীঘ্রই পাকিস্তান ছেড়ে যাচ্ছেন, কারণ তিনি অনেক সহিংসতা দেখেছেন। তিনি তাকে সাবধান থাকতে বলেন, কারণ এখন সবাই তার মুখ চিনে গেছে। একই রাতে তিনি জেসিকার সাথে ইসলামাবাদের মেরিয়ট হোটেলে সময় কাটান। জেসিকা তাকে বলেন যে হয়তো আবু আহমেদকে নিয়ে আশাহত হওয়ার সময় এসে গেছে, কিন্তু মায়া এখনও বিশ্বাস করেন যে আবু আহমেদের সাথে বিন লাদেনের সংযোগ রয়েছে। তখন হঠাৎ একটি ট্রাক বোমা
হোটেলে বিস্ফোরিত হয়, যার ফলে অনেক মানুষ মারা যায়, কিন্তু মায়া এবং জেসিকা বেঁচে যান। কিছু সময় পর হামলার খবর ছড়িয়ে পড়লে জেসিকার কাছে আল কায়েদার একজন সদস্যের একটি সূত্র আসে। তিনি একটি প্রতিবেদন পান যে জর্দানিয়াদের মধ্যে আল কায়েদার একজন উচ্চ পর্যায়ের গুপ্তচর রয়েছে, জর্দানিয়ান ডাক্তার হুমাম আল বলাবি, যিনি আল কায়েদার উচ্চ পর্যায়ের সদস্যদের একটি মিটিংয়ের একটি রেকর্ডিং প্রমাণ হিসেবে পাঠিয়েছেন। তিনি আল বালাবিকে $25 মিলিয়ন অফার করার পরিকল্পনা করেন, যাতে তিনি যুক্তরাষ্ট্রের গুপ্তচর হয়ে যান। ব্র্যাডলি এতে বিশ্বাস করেন না, কিন্তু তিনি তাকে সবুজ সংকেত দেন। মিটিংটি সেট করা হয় এবং 30 ডিসেম্বর 2009-এ জেসিকা আল বালাবির সাথে সাক্ষাৎ করেন। জেসিকা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিলেন যে টাকা একটি বড় প্রেরণা এবং তার চিকিৎসা দক্ষতা তাকে ভবিষ্যতে বিন লাদেনের চিকিৎসা করার জন্য একটি আদর্শ প্রার্থী করে তুলছিল। কিন্তু দেখা গেল যে তিনি একজন গুপ্তচর নন, বরং আল কায়েদার একজন নিবেদিত সদস্য, যিনি সিআইএকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা করেন। জেসিকা এবং আরও কয়েকজন সিআইএ কর্মকর্তা মারা যান যখন আল বালাবি একটি আত্মঘাতী ভেস্ট বিস্ফোরিত করেন। এই হামলাটি ক্যাম্প চ্যাপম্যান হামলা নামে পরিচিত, যা 25 বছরের সিআইএ কর্মীদের ওপর সবচেয়ে খারাপ হামলা ছিল। এটি মায়াকে বিধ্বস্ত করে। পরিস্থিতি আরও খারাপ করতে মায়া সৌদি গোয়েন্দা সংস্থা থেকে একটি ভিডিও পান, যেখানে একটি বন্দী তার জিজ্ঞাসাবাদকর্তাকে জানান যে আবু আহমেদ 2001 সালে মারা গেছেন এবং তিনি নিজ হাতে তাকে কবর দিয়েছেন। মায়া তার সহকর্মীদের প্রতিশোধ নেওয়ার এবং বিন লাদেনকে হত্যার শপথ নেন। একটি জরুরি মিটিং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে অনুষ্ঠিত হয়, যেখানে হামলার প্রতিশোধের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়। অফিসে যখন সবকিছু উত্তেজনাপূর্ণ, তখন মায়া একটি গুরুত্বপূর্ণ সূত্র পান। একজন জুনিয়র বিশ্লেষক তাকে ইব্রাহিম সাইদ নামের একজন ব্যক্তির একটি সূত্র দেন, যিনি আবু আহমেদ আল কুতি নামে ভ্রমণ করেছিলেন। মায়া বুঝতে পারেন যে আবু আহমেদ হয়তো এখনও জীবিত আছেন। তিনি ড্যানের সাথে যোগাযোগ করেন, যিনি এখন ল্যাংলিতে কাজ করছেন। তিনি তাকে জানান যে সিআইএর ব্যবহৃত আবু আহমেদের ছবিটি তার ভাই খবিরের, যিনি ইব্রাহিমের মতো দেখতে এবং 2001 সালে মারা গিয়েছিলেন। মায়া ড্যানকে তার সমস্ত যোগাযোগ ব্যবহার করে সাইদের মায়ের একটি ফোন নাম্বার পেতে বলে। ড্যান তথ্যের জন্য একটি কুইতি প্রিন্সের সাথে দেখা করেন এবং তাকে একটি হলুদ ল্যাম্বরগিনির বিনিময়ে ফোন নাম্বারটি পেতে রাজি করান। পরের দিন মায়া সাইদের মায়ের কলগুলো পর্যবেক্ষণ করে, কিন্তু সে কখনো মোবাইল ফোন ব্যবহার করে না। পরিবর্তে সে দুটি আলাদা স্থানের বিভিন্ন ফোন থেকে কল করে। জ্যাক একজন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বিশ্লেষক, সাইদকে অনুসরণ করে এবং মায়াকে গ্রাউন্ডে একটি দল মোতায়েন করতে বলে, কিন্তু তিনি পুরোপুরি সহযোগিতা পাচ্ছেন না। ব্রডলি এমনকি তার তদন্ত থেকে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন যখন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে একটি বোমা বিস্ফোরিত হয়। মায়া দাবি করেন যে বিন লাদেনকে থামানোই প্রতিটি হামলা বন্ধ করার চাবিকাঠি এবং তিনি তীব্রভাবে ব্র্যাডলির মুখোমুখি হন এবং তাকে একটি দল দিতে বা তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর জন্য আলটিমেটাম দেন। শেষ পর্যন্ত জোসেফ ব্র্যাডলি তার দাবির কাছে নতি স্বীকার করেন। একটি দীর্ঘদিনের পর মায়া কিছু ভালো খবর শোনেন। জ্যাক পে ফোনটি ক্লোন করতে সক্ষম হয়েছেন, যা তাকে সরাসরি কথাবার্তা শোনার সুযোগ করে দেয়। মায়া এবং তার দল কলগুলির উৎস দুটি নির্দিষ্ট স্থানে শনাক্ত করতে সক্ষম হন, পেশাওয়ার এবং রাওয়ালপিন্ডি। তারা সংকেতটি অনুসরণ করতে থাকেন, কিন্তু এটি তাদের একটি ভিড়ের বাজারে নিয়ে যায়, যেখানে পাকিস্তানি গুন্ডারা শ্বেতাঙ্গের মুখোমুখি হয়। জ্যাক মায়াকে বলেন যে সাইদ বিভিন্ন স্থান থেকে কল করেন, যা তাকে কোনো প্যাটার্ন নির্ধারণ করতে অসুবিধা সৃষ্টি করে। অন্যদিকে জোসেফ ব্র্যাডলিকে নিরীহ বেসামরিকদের উপর ড্রোন হামলার অভিযোগের পর আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি নতুন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি প্রধান নিযুক্ত করা হয়েছে এবং মায়া এখন আগের চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ। তারা সংকেতটি একটি সাদা স্পোর্টস ইউটিলিটি গাড়িতে শনাক্ত করতে সক্ষম হন এবং একটি ছবি তোলেন। মায়া নতুন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধানের সমর্থন পেয়েছেন এবং তিনি অনেক স্থানীয় গোয়েন্দা মোতায়েন করেন, যা তাদের অনুসন্ধান এলাকা আরও সংকুচিত করতে সক্ষম করে। এক সকালে পাকিস্তানে তার বাসস্থান থেকে বের হওয়ার সময় মায়া সশস্ত্র সন্ত্রাসী দ্বারা আক্রমণের শিকার হন। গাড়ির বুলেট প্রুফ কাচের জন্য তিনি আক্রমণ থেকে বেঁচে যান। আক্রমণের পর তার বস তাকে বলেন যে তিনি এখন আল কায়েদার টার্গেটে আছেন, তাই পাকিস্তান ত্যাগ করাই তার জন্য ভালো হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি তদন্ত চালিয়ে যাবেন যখন মায়া বাড়ি ফিরে যাবেন। দলটি এখন সাইদকে আবোটাবাদের একটি কম্পাউন্ডে ট্র্যাক করেছে। মায়া ল্যাংলিতে ফিরে আসেন, যেখানে পুরো দলটি এখন কেবল কম্পাউন্ডের উপর মনোযোগ কেন্দ্রীভূত করেছে। সিআই ডিরেক্টরকে ব্রিফ করা হচ্ছে এবং তিনি দলকে কম্পাউন্ডের বাসিন্দাদের শনাক্ত করতে বলেন।
52 দিন পেরিয়ে গেছে, কিন্তু কোনো চূড়ান্ত ফলাফল এখনও পাওয়া যায়নি। তবে দলটি কম্পাউন্ডে একটি পরিবারের একজন সদস্যের অনুপস্থিতি শনাক্ত করেছে। সেখানে 3 জন নারী এবং 2 জন পুরুষ আছেন। তৃতীয় পুরুষ সদস্য সম্পূর্ণভাবে দৃশ্যের বাইরে। দলটি বিশ্বাস করে যে এটি বিন লাদেন হওয়ার সম্ভাবনা বেশি। তারা তাদের অনুসন্ধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন, কিন্তু এটি বিন লাদেন তা নিশ্চিত করার কোনো চূড়ান্ত প্রমাণ নেই। তাই তাদের কিছু প্রমাণ খুঁজে বের করতে বলেন। কয়েকদিন পর বিতর্কের পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে বিন লাদেনকে আটক বা হত্যা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে বলেন। সিআইএ 2টি স্টেলথ হেলিকপ্টার ব্যবহার করার পরিকল্পনা করে, যা রাডার শনাক্তকরণ এড়ানোর জন্য নির্মিত, এবং সিল টিম 6 সদস্যদের নিয়ে বিশেষ মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মায়া তাদের মিশন সম্পর্কে ব্রিফ করেন, কিন্তু তারা একমত হন না, কারণ তিনি নিশ্চিতভাবে বলতে পারেন না যে বিন লাদেন সেখানে আছেন। একটি চূড়ান্ত বৈঠক সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ডিরেক্টরের সাথে অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি সিআইএ কর্মকর্তা অনুমান করেন যে বিন লাদেন সেখানে থাকার সম্ভাবনা 60 থেকে 80%। তবে মায়া বিন লাদেনের উপস্থিতি সম্পর্কে 100% আত্মবিশ্বাস প্রকাশ করে। 1 মে 2011 মায়া সিল টিম 6 সদস্যদের সাথে আড্ডা দিচ্ছিলেন। তখন তিনি একটি কল পান যে মিশনটি অনুমোদিত হয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে এটি পরিচালিত হবে। মায়া বিশ্বাস করতে পারছিলেন না যে এই মিশনটি গোপনে পরিচালিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের অজান্তে অভিযান চালাবে। সে রাতে দলটি 2টি স্টেলথ হেলিকপ্টারে পাকিস্তানের জালালাবাদ ফরওয়ার্ড অপারেটিং বেস থেকে উড্ডয়ন করে। দলটি সফলভাবে পাকিস্তানের সীমানা অতিক্রম করে। কোনো পাকিস্তানির যোগাযোগের কোনো সাড়া পাওয়া যায়নি। দলটি কম্পাউন্ডে পৌঁছেছে। একটি হেলিকপ্টার সফলভাবে অবতরণ করেছে, কিন্তু অন্যটি বিধ্বস্ত হয়েছে। কোনো টিম সদস্য আহত হননি এবং একটি অপারেশনাল হেলিকপ্টার দুর্ঘটনাস্থল থেকে দ্বিতীয় দলকে ড্রপ সাইডে নিয়ে যাওয়ার পর মিশনটি এখনও সক্রিয় ছিল। দলটি প্রতিটি কক্ষের তল্লাশি শুরু করে। এক সৈনিক একটি দরজায় বিস্ফোরক স্থাপন করতে যাচ্ছিল, কিন্তু গুলি চালানো হয়। সৈন্যরা পাল্টা গুলি চালায় এবং ইব্রাহিম সাইদকে হত্যা করে। দ্বিতীয় দল একটি দরজা ভেঙে প্রবেশ করে এবং ওসামা বিন লাদেনের ভাই এবং তার স্ত্রীকে হত্যা করে। এদিকে প্রতিবেশীরা জেগে ওঠে এবং কম্পাউন্ডের দিকে হাঁটতে শুরু করে। হাকিম সিল টিমের একজন আরবি ভাষী সদস্য প্রতিবেশীদের জীবন বাঁচানোর জন্য পিছিয়ে যেতে অনুরোধ করেন, কিন্তু তারা শোনে না। অন্যদিকে দলটি অবশেষে তার লক্ষ্যস্থলে পৌঁছায়। তারা বারবার গুলি চালিয়ে সন্দেহভাজন ওসামা বিন লাদেনকে হত্যা করে। তারা তার ছবি তোলে এবং প্রতিটি বৈদ্যুতিন হার্ডওয়্যার সংগ্রহ করতে শুরু করে। যে সিল টিম সদস্য বিন লাদেনকে গুলি করে সে বেশ উচ্ছ্বাসিত ছিল, কিন্তু কাজ চালিয়ে যেতে বলা হয়। দলটিকে 4 মিনিটের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কারণ পাকিস্তানি বিমান বাহিনী তাদের পথে আছে বলে খবর আসে। দলটি সন্দেহভাজন মৃত ব্যক্তিকে একটি ব্যাগে ভরে এবং হাকিমকে বিধ্বস্ত হেলিকপ্টারে বিস্ফোরক স্থাপন করার দায়িত্ব দেওয়া হয়। তারা হেলিকপ্টারটি উড়িয়ে দেয় যাতে এটি বিদেশিদের হাতে না পড়ে। মিশন শেষ করে তারা মৃতদেহ নিয়ে বেজে ফিরে আসে। দলটি বেজে ফিরে আসে এবং মৃতদেহটি চূড়ান্তভাবে পরীক্ষা করার জন্য রেখে দেয়, যা মায়াকে বিস্মিত করে। তারা সতর্কতার সাথে হার্ড ড্রাইভ, সিডি এবং হার্ড কপি ফাইলগুলো সাজিয়ে তাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী লক করে। অবশেষে মায়া মৃতদেহটির পরিচয় নিশ্চিত করেন এবং দলটি বিজয় উদযাপন করেন। সিনেমার শেষে মায়াকে একটি সামরিক পরিবহন বিমানে যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার জন্য বোর্ড করতে দেখা যায়। তিনি ছিলেন একমাত্র যাত্রী। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় যেতে চান, তিনি কান্না শুরু করেন এবং এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়।